আজ রাতেই মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির কার্যকর করল আদালত। বড় গেম খেলতে দেশে আনা হয় সুব্রত বাইনকে। মবের নামে নাশকতার সুযোগ নেই, সার্জিস আলমকে সেনা কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাতের নিস্তব্ধতা যেন হঠাৎ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে এবং প্রবাস থেকে আমি বলতেছি যে গেগা বাই টিপি চ্যানেল থেকে এবং দীর্ঘ 17টি বছর ফেসিস শেখ হাসিনা থাকাকালীনে ওসি প্রদীপের বিচার হয় নাই, ফাঁসির রায় কার্যকর হয় নাই। মামলা দিয়ে আদালতে বইরা রাখছিল এবং এবং এই ওসি প্রদীপ যে নিরীহ মানুষকে যে খুন করে নাই কয়েকশো, এবং সেনাবাহিনী এক মেজরকেও খুন করেছে, এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন। আজ রাতেই মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির কার্যকর করল আদালত। বড় গেম খেলতে দেশে আনা হয় সুব্রত বাইনকে। মবের নামে নাশকতার সুযোগ নেই, সার্জিস আলমকে সেনা কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাতের নিস্তব্ধতা যেন হঠাৎ এক ঐতিহাসিক ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। প্রায় 4 বছর আগে এক আলোচিত হত্যাকাণ্ড, যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, তার শেষ পরিণতি ঘটল আজ রাত 11:30 কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভেতরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হলো আলোচিত ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে। মেজর অফ সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের রায় বাস্তবায়ন করার মাধ্যমে শেষ হলো এক দীর্ঘ অপেক্ষা, বিচার প্রার্থী মানুষের চোখের ন্যায় বিচারের এক দুর্লভ দৃশ্য। 2020 সালের 31 জুলাই রাত প্রায় 9টা টেকনাফের শামলাপুর চেকপোস্টে থামানো হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহার গাড়ি। এর পরের ঘটনা ইতিহাস। মেজর সিনহা নিরস্ত্র ছিলেন, গাড়ির মধ্যে ভিডিও ডকুমেন্টারি তৈরির সরঞ্জাম ও কাগজপত্র ছিল। তবু ঠান্ডা মাথায় গুলি চালায় পুলিশ। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে ছিল মাদক কারবার নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিশাল জাল। এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও, মেজর সিনহার সহকর্মীদের বয়ান, তদন্ত প্রতিবেদনের ধাপে ধাপে উঠে আসে প্রদীপের ভয়ানক অতীত। তিনি বন্দুকযুদ্ধ নামক ছত্রছায়ায় বহু নিরীহ মানুষের প্রাণ নিয়েছেন। মিডিয়া একে একে ফাঁস করতে থাকে। মামলার প্রাথমিক তদন্ত হস্তান্তর হয় র্যাবের হাতে। র্যাবের রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং নানা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রদীপ সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। প্রদীপের বিরুদ্ধে ওঠে 20টিরও বেশি ফেক এনকাউন্টারের অভিযোগ। তবে মেজর সিনহার মৃত্যু ছিল টার্নিং পয়েন্ট। সেনাবাহিনীর প্রবল চাপ, জনমতের ঝড় ও আন্তর্জাতিক মিডিয়ার চোখ তাকে আর রক্ষা করতে পারেনি। বিচার চলে প্রায় 3 বছর। সাক্ষী, জেরা, তথ্য উপাত্ত, ফরেনসিক রিপোর্ট সবই যাচাই বাছাইয়ের পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত 2024 সালের ডিসেম্বরে প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড প্রদান করে। গত 1 সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল যে কোনো দিন কার্যকর হতে পারে ওসি প্রদীপের ফাঁসি। আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পৌঁছায় কারাগারে। এরপর থেকেই গতি পায় প্রস্তুতি। কারা কর্তৃপক্ষ জানায় রাত 11:30 ফাঁসির সময় নির্ধারিত হয়। প্রদীপকে জানানো হয় তার মৃত্যুর সময়। শেষবারের মতো দেখা করতে দেওয়া হয় তার স্ত্রী ও বড় ভাইকে। সংবাদ সংস্থার কাছে কারা কর্মকর্তারা জানান প্রদীপ নীরব ছিলেন, চোখে জল ছিল না, মুখে ছিল হতাশা ও ক্লান্তি। রাত 11:28 জেল সুপার, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতি প্রদীপকে ফাঁসি কাষ্ঠে তোলা হয়। ঠিক 11:30 ফাঁসির লিভার টানা হয়। সবকিছুই হয় আইনি প্রক্রিয়া মেনে। 20 মিনিট পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। তবে এখনো জানা যায়নি তারা দাফনের জন্য মরদেহ গ্রহণ করবেন কিনা। ফাঁসি কার্যকরের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় প্রবল আলোড়ন। অনেকেই মন্তব্য করেন আজ বিচার হলো, কিন্তু যারা হারালো প্রিয়জন তাদের ক্ষত কি আর মুছে যাবে? সিনহার বোন শারমিন শাহরিন সংবাদ মাধ্যমে বলেন, আমার ভাই ফিরে আসবে না, কিন্তু আজ আমি জানি
দেশে এখনো বিচার আছে। এই রায় শুধু সিনহার জন্য নয়, এটা অন্যায় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা। ঢাকায় শাহবাগ চত্বরে সন্ধ্যার পর জড়ো হয় কিছু তরুণ, হাতে প্ল্যাকার্ড, বিচার হয়েছে, ইতিহাস রচিত হলো। আবার কেউ কেউ বলছেন প্রদীপ একা নয়, যারা তাকে রক্ষা করেছে তারাও কি একদিন কাঠগড়ায় দাঁড়াবে না? রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হুমায়ুন কবির বলেছেন এই রায় একটি দৃষ্টান্ত, কিন্তু রাষ্ট্রযন্ত্রের ভিতরে থাকা আরো অনেক প্রদীপ এখনো সক্রিয়। বিচার তখনই সম্পূর্ণ হবে যখন সিস্টেমেটিক অন্যায়ের শিকড় উপড়ে ফেলা যাবে। একটা দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আজ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিকারের ন্যায় বিচার নাকি জনচাপ মেটানোর প্রতীকী ব্যবস্থা? যাই হোক, মেজর সিনহার হত্যাকাণ্ড ও ওসি প্রদীপের ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ এক যুগান্তকারী সন্ধিক্ষণ অতিক্রম করলো। রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে, এই অনুভূতি আজ লাখো মানুষের মনে মিশে আছে। আজকের রাত শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি হাজারো মানুষের দীর্ঘশ্বাসের অবসান, অসহায়ের ন্যায়ের প্রত্যয় আর একটি রাষ্ট্রের নিজস্ব বিবেকের জাগরণ। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে বড় গেম খেলতে 2022 সালের এপ্রিলে ভারত থেকে দেশে আনা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। কঠোর গোপনীয়তার সঙ্গে তাকে রাখা হয় আয়নাঘরে। কিন্তু নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তৎকালীন সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর সব রাজনৈতিক শক্তির সঙ্গেই তার যোগাযোগ হয়। এরপরও তাকে কেন গ্রেফতার করা হলো তিনি তা বুঝতে পারছেন না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন সুব্রত বাইন। এছাড়াও আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। সব তথ্যই যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সুব্রত তার সন্ত্রাসী হয়ে ওঠার নেপথ্য কাহিনী সহ সব ধরনের তথ্যই দিচ্ছেন। বলেছেন, আমি 18 বছর বয়সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিই। একদিন মগবাজারে ব্যাডমিন্টন খেলছিলাম, তখন আমার মা তুলে গালি দেয় একজন। এর প্রতিশোধ নিতে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করি। 1983 সালের ওই ঘটনায় আমাকে জেলে যেতে হয়। প্রায় 18 মাস জেল খাটি। জেলে থাকা অবস্থায় পরিচয় হয় ওই সময়কার সন্ত্রাসী অপরাধীদের সঙ্গে। পরে জেল থেকে বেরিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিই। তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় সংশোধিত না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড রপ্ত করার ব্যাপক সুযোগ পাই। কারাগার থেকে বেরিয়ে এসে তা কাজে লাগাই। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 2024 সালের নির্বাচনকে ঘিরে বড় গেম খেলার পরিকল্পনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের, কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেই খেলার প্রয়োজন হয়নি। তারপর তাকে রাখা হয় আয়নাঘরে। সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচন কেন্দ্রিক কি পরিকল্পনা ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সুব্রতকে বলা হয় নির্বাচনের ডামাডোলের সময় একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে, বলতে হবে আমি দেশে আছি, বিএনপি আমাকে নিয়ে এসেছে, আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে। এ সংক্রান্ত বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান এনসিপির নেতা সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টটাকে বার্তা দেওয়া যায় না, এইটা করার সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হামলা হয়। বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সে সময় জি.এম. কাদের বাড়িতেই ছিলেন। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। খবর পেয়ে বৃষ্টির মধ্যেই সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে রাত 2টার দিকে তারা সেখান থেকে চলে যান। এই সময় স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। আমার অডিয়েন্স কে ভাই বোনেরা,
আপনারা সবই দেখছেন যে সবই গিয়ে শুনছেন এন গেগা ওসি প্রদীপ কি কাণ্ড করছে কি গেগা করছে এবং গেগা কেন গেগা ফাঁসির রায় কার্যকর গেগা করলো গে হাইকোর্ট থেকে এ গে সুপ্রিম কোর্ট থেকে গেগা সব কোর্ট থেকে গে ফাঁসির রায় গেগা কার্যকর গেগা করা হচ্ছে গে ওসি প্রদীপের গে নামে এবং গে এবং গে বাংলাদেশে এখন গে মানুষ মোটামুটি বিচার পাচ্ছে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন, জানাতে ভুল করবেন না না এবং ওসি প্রদীপের সাথে কারা জড়িত তাও আপনারা শুনতে পারছেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।